আজকে আমরা পড়ব গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট ইন স্ফেরিক্যাল মিরর। প্রথমে আমাদের বুঝতে হবে স্ফেরিক্যাল মিরর বিষয়টা কী। কোনো প্রতিফলক তল যদি একটি গোলকের অংশ হয় তবে তাকে গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ সাধারণত দুই ধরনের হয়, একটা হলো উত্তল দর্পণ আর একটি হলো অবতল দর্পণ। এখন কেন একে উত্তল বলে, কেন একে অবতল বলে সেটাকে বুঝতে হবে। দেখো, যেহেতু অবতল দিকটাকে মসৃণ করা হয় গোলকের, এই দিক দিয়ে আলো এসে রিফ্লেকশন হয়, এবং এই দর্পণের উত্তল দিকটাকে রূপোর প্রলেপ দেওয়া হয়। সেই কারণে এটাকে আমরা অবতল দর্পণ বলি। তাহলে কি বললাম, অবতল দিকটাকে মসৃণ করা হয় যার ফলে এখানে তোমার আলো রিফ্লেকশন হতে পারবে, এবং উত্তল দিকটাকে কি করা হয়, রূপোর প্রলেপ দেওয়া হয়। আলো তাহলে এদিক থেকে আসছে, আলোর অভিমুখ এদিক থেকে হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, উত্তল দিকটাকে মসৃণ করা হয়। উত্তল দিকটাকে মসৃণ করার ফলে উত্তল তলেই কি হয়, তোমার আলোর রিফ্লেকশন হয়। এটা হচ্ছে আলোর অভিমুখ এদিকে। আর এদিকটা কি করা হয়, রূপোর প্রলেপ দেওয়া হয়, সেই কারণে একে অবতল দর্পণ বলে এবং একে উত্তল দর্পণ বলে। গোলীয় দর্পণের জ্যামিতি, গোলীয় দর্পণ সম্পর্কে জানতে গেলে তার বেসিক কিছু টার্ম জানতে হবে। যেমন 1 নম্বর হলো তোমার মেরু, অর্থাৎ দর্পণের মেরু কি। 2 নম্বর কি জানতে হবে, 2 নম্বর আমাকে জানতে হবে বক্রতা কেন্দ্র। 3 নম্বর কি জানতে হবে, 3 নম্বর যেটা জানতে হবে সেটা হলো বক্রতা ব্যাসার্ধ। 4 নম্বর কি জানতে হবে, 4 নম্বর জানতে হবে প্রধান অক্ষ। এক এক করে আমরা এই 4টি জিনিস সম্পর্কে জেনে নেব। দেখো, মেরু যেটা বলে সেটা হচ্ছে কি, দর্পণের যে অংশটুকু আমরা নিয়েছি, এখানে দেখো আমরা M1 থেকে M2 এই অংশটুকু নিয়েছি গোলকের, তাহলে সেটা হলো আমাদের অবতল গোলীয় দর্পণ। এখানে আমি অবতল গোলীয় দর্পণ এঁকেছি, নিশ্চয়ই বুঝতে পারছো এদিক থেকে আলো আসছে, এটা আলোর অভিমুখ এদিকে হবে। আর এদিকটা তো তোমার প্রলেপ দেওয়া আছে। ওকে, তাহলে এখানে দেখো এই যে M1 M2 যে অংশটুকু আমি নিয়েছি, তার সেন্টার অর্থাৎ P, এই যে P সেন্টার, পিটাকেই কি বলা হয়, এই গোলীয় দর্পণের মেরু। বোঝা গেল? এখন আমরা দেখব বক্রতা কেন্দ্র কি। এই যে গোলকটা নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ যে গোলকটা আছে, এই গোলকের তো একটা সেন্টার থাকবে, সেই গোলকের সেন্টার C, সেটাই হলো কি তোমার ওই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। ওকে, নেক্সট যেটা আসছে বক্রতা ব্যাসার্ধ কি। দেখো, গোলকের ব্যাসার্ধ থাকে, ব্যাসার্ধ মানে কি, সেন্টার থেকে গোলকের উপরে যে কোনো বিন্দুর ডিস্টেন্সকে আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তাহলে সেই অংশটুকুকেই আমরা কি বলবো, গোলকের অর্থাৎ গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ এখানে CP কে আমরা R ধরি, স্মল r, এটাই হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। এখন এই যে দুটো পয়েন্ট নিয়েছি P আর C, এই পয়েন্ট দুটো আছে কার উপরে, এই পয়েন্ট দুটো আছে যে অক্ষের ওপর, তাকেই বলা হয় কি প্রধান অক্ষ। অর্থাৎ এখানে XY হলো তোমার প্রধান অক্ষ, অর্থাৎ মেরু এবং বক্রতা কেন্দ্রগামী যে অক্ষ, তাকেই কি বলা হয় প্রধান অক্ষ। তাহলে আমি যখন মুখে বলবো এগুলোকে তোমরা নোট করে নেবে। প্রধান অক্ষ কাকে বলে,
মেরু এবং বক্রতা কেন্দ্রগামী অক্ষকে কি বলা হয়? ওই দর্পণের প্রধান অক্ষ। ঠিক আছে, ওকে। দেখো এটা গেল তো অবতল দর্পণের জন্য। অবতল দর্পণের সেম একই টার্মগুলো উত্তল দর্পণের ক্ষেত্রেও থাকবে, সেটা তোমরা ছবিতে দেখে নাও। এটা উত্তল দর্পণের ছবি। উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছো আলোর অভিমুখ কোন দিকে হবে? এই দিকে থেকে আসবে আলো, আর এই দিকে তোমার কি আছে? প্রলেপ দেওয়া আছে, প্রলেপ করা আছে। ঠিক আছে, এখানেও আমরা কি কি জানতে পারবো? আমাদের জানতে হবে মেরু। তাহলে এখানে মেরু কোনটা? মেরু হলো পি বিন্দু। 2 নম্বর কি জানতে হবে? বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র কোনটা? এই গোলকের যেটা কেন্দ্র সেটাই বক্রতা কেন্দ্র, সি। 3 নম্বর কি? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কোনটা? বক্রতা ব্যাসার্ধ হলো সিপি, যাকে আর দিয়ে লেখা হয়। আর কি জানতে হবে? প্রধান অক্ষ। প্রধান অক্ষ। অবতল দর্পণের ক্ষেত্রে বলেছিলাম প্রধান অক্ষ কি? মেরু এবং বক্রতা কেন্দ্রগামী যে সরলরেখা, অর্থাৎ এখানে এক্স ওয়াই হলো তোমার প্রধান অক্ষ। দেখো ওখানে আরেকটা টার্ম মিসিং হয়ে গেছে, সেইটা কি? সেটা হচ্ছে M1 M2। M1 M2কে কি বলা হয়? M1 M2কে বলা হয় উন্মেষ, রৈখিক উন্মেষ বলতে পারো। রৈখিক উন্মেষ বললেই বেটার হবে। উন্মেষ, এটা রৈখিক। ঠিক আছে, তাহলে রৈখিক উন্মেষ কি? যে দর্পণটা তুমি নিয়েছো, এই যে এই দর্পণটার লেন্থ কতটা? লেন্থ হলো তোমার এই যে M1 থেকে M2, এই যে রৈখিক ডিস্ট্যান্স M1 M2, এটাই হলো তোমার রৈখিক উন্মেষ। তাহলে রৈখিক উন্মেষ যদি থাকে, কৌণিক উন্মেষও থাকবে, অবশ্যই কৌণিক উন্মেষ থাকবে। কৌণিক উন্মেষ বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে কি? এই যে রৈখিক উন্মেষ সেন্টারে কতটা কোণ তৈরি করছে, এই যে অ্যাঙ্গেল তৈরি করছে সেন্টারে, বক্রতা কেন্দ্রে রৈখিক উন্মেষটা যে কোণ তৈরি করছে থিটায় যদি ধরে নিই, তাহলে সেটাই হবে কি উন্মেষ? কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ। তাহলে কৌণিক উন্মেষ এখানে কি? M1 C M2, যে আমরা থিটা চিহ্ন দিয়ে লিখেছি। নেক্সট আমরা কি জানবো? গোলীয় দর্পণে প্রতিফলন কিভাবে হয় সেটা আমরা বুঝে নেব। গোলীয় দর্পণে প্রতিফলন কিভাবে হয়? দেখো এখানে উত্তল দর্পণ একদিকে নিয়েছি, এটা উত্তল, আর একদিকে নিয়েছি অবতল। উত্তল এবং অবতল দর্পণে দেখো প্রতিফলনের সূত্র তো আমরা সবাই জানি, দুই ক্ষেত্রেই সমান হয়। যে ফার্স্ট কী ছিল প্রতিফলনের ল? 1 নম্বর, যে আপতিত রশ্মি যে বিন্দুতে আপতিত হয়, তো সেখানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি থাকে? একই সমতলে থাকে। অর্থাৎ এখানে আপতিত রশ্মি কোনটা? যদি ভালো করে লক্ষ্য করো, এ বি আমি যদি নাম দিই, এ বি এখানে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, আর বি পয়েন্টে আপতনের পর এই দিকে যাচ্ছে। তাহলে একে আমি যদি ডি নাম দিই, তাহলে বিডি যেটা আছে সেটা কি? তোমার প্রতিফলিত রশ্মি। এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাই না? এবং আপতন বিন্দু কোনটা? এখানে বি হলো আপতন বিন্দু। তাহলে এর ওপর অঙ্কিত অভিলম্ব, এখন দেখো কোনো গোলকের ক্ষেত্রে অভিলম্ব সর্বদা কী হয়? সেন্টার দিয়েই যায়। অর্থাৎ বি আর সি যুক্ত করলে যেটা হয় সেটা হলো কি? এখানে অঙ্কিত অভিলম্ব, তাই না? কারণ বৃত্ত এবং গোলকের ক্ষেত্রে যখনই কোনো অভিলম্ব আঁকা হয় কোনো বিন্দুতে, সেটা সবসময় কি হয়? কেন্দ্রবিন্দুগামী হয়। তাহলে বিসি এখানে কি? অভিলম্ব। এটা হলো তোমার অভিলম্ব।
সিমিলারলি তোমরা যদি এদিকে দেখো উত্তলের ক্ষেত্রে, তাহলে আমরা এখানে নাম দিতে পারি এ, এটাকে বি। এ বি এখানে কি আপতিত রশ্মি, বি এদিকে যেটা প্রতিফলন হচ্ছে বি ডি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর বি সি এই যে রেখাটাকে আমি বর্ধিত করেছি, এটা এখানে কি অভিলম্ব। বোঝা গেল? তাহলে ফার্স্ট ল যেটা প্রতিফলনের কি, এ বি কমা বিডি ও বিসি একই কি থাকবে, সমতলে থাকবে, সমতলে আছে। এটা ফার্স্ট ল প্রতিফলনের। সেকেন্ড ল কি, এই যে আপতন কোণ অর্থাৎ এবি আর অবিলম্ব যে অ্যাঙ্গেল তৈরি করেছে, এটাকে আই চিহ্ন দিয়ে লেখে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই, অ্যাঙ্গেল আই, এই অ্যাঙ্গেল আই আর আফটার রিফ্লেকশন প্রতিফলনের পরে এই যে কোণ তৈরি করলো আর, অ্যাঙ্গেল আর, এই দুটো কি হয়, সমান হয়। অর্থাৎ আমি বলতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল কি অ্যাঙ্গেল সি বি ডি, সিবিডি, আই ইকুয়াল আর, তাই না? এক্ষেত্রেও তাই। এক্ষেত্রে আপতন কোণ কোনটা, এই যে এটা আই আপতন কোণ, প্রতিফলন কোণ কোনটা, এই যে আর, এটা প্রতিফলন কোণ। তাহলে আই ইকুয়াল টু কী হবে, আর। এটা হচ্ছে সেকেন্ড ল প্রতিফলনের। এখন দেখো এটা তো গোলক, তাহলে গোলকের ওপর যে বিন্দুটা এসে আলোটা পড়েছে, এই যে বি বিন্দুটা, সেই বি বিন্দুতে আমি একটা স্পর্শক অঙ্কন করতে পারি গোলকের ওপরে। স্পর্শক বিষয়টা কি, ধরো এটা একটা বৃত্তই নেই, বৃত্তর এই একটা বিন্দু, এই বিন্দু দিয়ে যদি আমি একটা রেখা জাস্ট টাচ করবে, সেটাকে আমরা কী বলি, স্পর্শক বলি, তাই না? এই বৃত্তের এই বিন্দুতে, ধরো এই বিন্দুতে টাচ করলো, তাহলে এটা হচ্ছে স্পর্শক, বা এই বিন্দুতে টাচ করলো, এটা হলো কি স্পর্শক। তাহলে এই স্পর্শক যেটা এঁকেছি ছোট করে, এটাকে তুমি একটা দর্পণই ভাবতে পারো, সমতল দর্পণ। এই যে এই অংশটুকু, এটা একটা সমতল দর্পণই ভাবতে পারো, ছোট্ট ক্ষুদ্র সমতল দর্পণ। তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে এই যে সমতল দর্পণের উপর এটা একটা অভিলম্ব, এটা বি, এটা সি, এদিক থেকে এসে আলো পড়ছে, আর এইদিকে রিফ্লেকশন হচ্ছে এ ডি। তাহলে এটা আই হলো, এটা আর। বোঝা গেল কীভাবে প্রতিফলন হচ্ছে? এখন উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম একই রকম, এদিক থেকে আলো এসে পড়ছে, এই গিয়ে বি বিন্দুতে পড়লো, বি পয়েন্টে আমি একটা স্পর্শক এঁকেছি, দেখতে পাচ্ছ গ্রিন কালারের। তাহলে এটাকেও তুমি একটা ক্ষুদ্র দর্পণ ভাবতে পারো, সমতল। তারপরে এদিকে প্রতিফলিত হচ্ছে বিডি বরাবর প্রতিফলিত হচ্ছে। তাহলে আবার বলছি, কোনো দর্পণের ওপরে যখন আলো এসে পড়লো, এই যে এ বি, আপতিত রশ্মি বলে কে, এসে বি পয়েন্টে পড়লো, এটা হচ্ছে আপতন বিন্দু বি, সেখান থেকে আলো এসে রিফ্লেকশন হলো, হয়ে ডি বরাবর গেলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর অভিলম্ব সবসময় কি হয়, গোলীয় দর্পণের যে বিন্দুতে এসে আলো পড়ে, সেখান থেকে যদি অভিলম্ব টানো, সেটা ডেফিনেটলি সেন্টার বরাবর যাবে, সেন্টার বরাবর গেল, তাহলে সেটা অভিলম্ব হলো। এবং আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝখানের কোণ আই যেটা, সেটা কি কোণ, আপতন কোণকে আমরা আই দিয়ে লিখছি। আর আফটার রিফ্লেকশন যে কোণটা তৈরি করলো, তাকে বলে প্রতিফলন কোণ, সেটাকে আমরা কী চিহ্ন দিয়ে লিখছি, আর দিয়ে, রিফ্লেকশন আর। সেম একই রকমভাবে উত্তল দর্পণের ক্ষেত্রেও তাই হবে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে গোলীয় দর্পণের প্রতিফলন। নেক্সট আমরা আলোচনা করব গোলীয় দর্পণের মুখ্য ফোকাস এবং ফোকাস দূরত্ব নিয়ে। প্রথমে আমরা অবতল দর্পণের মুখ্য ফোকাস সম্পর্কে বুঝে নেব। দেখো এখানে কিছু সমান্তরাল রশ্মিগুচ্ছ, আলোক রশ্মিগুচ্ছ এসে আপতিত হয়েছে কি M1 M2 দর্পণের উপর, অবতল দর্পণের উপরে। তাহলে দেখো এখানে এই একটা পয়েন্টে এসে পড়েছে আলো, আমি একে A1 দিতে পারি, একটা পয়েন্টে A2, মেরুতে এসে পড়েছে, এটা P, তাহলে একে P বললাম, এটা A3, এটা A4। তাহলে মোট হচ্ছে 5খানা আমি রশ্মি দিয়ে এঁকেছি। তাহলে দেখো এই সি থেকে যদি আমি একটা অভিলম্ব টানি এ বিন্দুতে,
তাহলে আলো আফটার রিফ্লেকশন এই যেখানে পড়ছে আই অ্যাঙ্গেল করছে, আর এখানে আর অ্যাঙ্গেল করছে, দিয়ে আলো এসে এই পয়েন্টে পড়ছে, প্রধান অক্ষের ওপরে এই পয়েন্টে পড়ছে। সমান্তরাল রশ্মিগুচ্ছ এগুলোকে বলে, সমান্তরাল রশ্মি গুচ্ছ। অবশ্যই এটা প্রধান অক্ষের সমান্তরাল, এই কথাটা উল্লেখ করতে হবে, প্রধান অক্ষের। এখানে প্রধান অক্ষকে এক্স ওয়াই হলো প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন অবতল দর্পণের উপরে এসে আপতিত হলো, তখন আফটার রিফ্লেকশন একটা বিন্দু দিয়েই সবকটা রশ্মি, প্রতিফলিত রশ্মি যায়। সেই যে বিন্দুটা দেখো সেটা প্রধান অক্ষের ওপরেই হয়। আবার দেখো একই রকমভাবে জিওমেট্রিক্যালি সেটাই হয়। সি থেকে যদি আমি A2-তে একটা অভিলম্ব আঁকি, A2-তে, হ্যাঁ, এখানে একটা আই কোণ তৈরি করবে, এটা আর কোণ, কোণটা অবশ্যই কম হবে, তাহলে এসে আবার সেই একই বিন্দুতে মিলছে। নিচের দিকেও তাই হবে, A4 এবং A3। কিন্তু দেখো পি পয়েন্টে কী হচ্ছে, পি পয়েন্টে যে রশ্মিটা আসছে প্রধান অক্ষ বরাবর এইভাবে, সে পি পয়েন্টে এসে আবার একই দিকে ফিরছে। কেন? তার কারণ হচ্ছে এটা অভিলম্ব। আমরা জানি যে সমতল দর্পণে যদি আলো এসে অভিলম্ব বরাবর পড়ে, তাহলে প্রতিফলনের পরও কি সেই অভিলম্ব বরাবরই ফিরে যায়, তাই না? সেই কারণে এই পি বিন্দুতে আপতনের পরে প্রতিফলিত হয়ে একই দিকে যাচ্ছে। তাহলে এই যে পয়েন্টে এসে মিলল সবকটা আলোকরশ্মি, এটাকে এফ পয়েন্ট, এফ দিয়ে ডিনোট করে। এই এফটাকেই বলা হয় কি মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস বিন্দু। ঠিক আছে? এবং এই যে পি আর এফ, পি থেকে যে এফ, এই যে ডিস্টেন্স, এটাকে স্মল এফ দিয়ে লেখা হয়, স্মল এফ চিহ্ন দিয়ে লেখা হয়। এটাকেই বলা হয় কি ফোকাস দূরত্ব বা দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে এই সংজ্ঞাটা কীরকম হতে পারে মুখ্য ফোকাসের অবতল দর্পণের ক্ষেত্রে? এভাবে তোমরা লিখে নিতে পারো, নোট ডাউন করতে পারো যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ অবতল দর্পণের উপর আপতনের পরে প্রতিফলিত রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকেই কি বলা হয়? সেই বিন্দুকেই বলা হয় মুখ্য ফোকাস বিন্দু। ঠিক আছে? এটা অবতল দর্পণের ক্ষেত্রে স্পেসিফিক্যালি। উত্তলের ক্ষেত্রে সংজ্ঞাটা একটু ডিফারেন্ট হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো আপতিত রশ্মি যেগুলো প্রধান অক্ষের সমান্তরাল, এখানে প্রধান অক্ষ কি এক্স ওয়াই, তাহলে এখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ। রশ্মিগুচ্ছ কি আপতিত হচ্ছে উত্তল দর্পণে M1 M2, এবং এই পয়েন্টগুলো আমরা ধরতে পারি এটা A1, এটা A2, এটা তো পি পয়েন্ট এসেই পড়ছে, এটা A3, এটা A4। ওকে, আফটার রিফ্লেকশন দেখছো এ পয়েন্টে এসে আলো পড়ছে, তাহলে আমি যদি এ পয়েন্টে একটা অভিলম্ব আঁকি, অভিলম্ব কোথা দিয়ে যাবে? সি থেকে আসবে, তাই না? সি হচ্ছে এই দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে এই যে এটা আপতন কোণ আই, এটা আর, রিফ্লেকশনের পরে বাইরের দিকে যাচ্ছে, তাহলে আমি পিছনে কেন নিয়েছি? দেখো এইখানে যদি চোখ রাখা হয় তাহলে দেখে মনে হবে আলোটা যেন ভিতর থেকে আসছে, দর্পণের ভিতর থেকে এই বিন্দু থেকে আসছে। ঠিক আছে? একই রকমভাবে যখন A2 বিন্দুতে এসে আলো পড়বে, তখন এখানেও যদি আমি একটা অভিলম্ব আঁকি, অভিলম্ব যেটা CA2 হবে অভিলম্ব, এটা আই, এটা কি আর, তাহলে এইভাবে আলো এদিকে বাইরে বেরিয়ে যাবে, ঠিক যেমন এখানে যাচ্ছিল। তাহলে এটাও দেখে এখানে যদি চোখ রাখা হয়,
তাহলে দেখে কি মনে হবে, আলো ভেতর থেকে আসছে কোন বিন্দু থেকে, এই সেম এই বিন্দু থেকে। আর নেক্সট যে রেখাটা আছে রশ্মিটা, সেটা প্রধান অক্ষের উপর এসে প্রধান অক্ষ বরাবর অর্থাৎ পি বিন্দুতে এসে পড়বে এবং পি বিন্দু থেকেই বাইরে বেরিয়ে যাবে। সেটাও দেখে কি মনে হবে, দেখে মনে হবে যেন এই একই বিন্দু থেকে আসছে। এই বিন্দুটাকেই বলা হচ্ছে কি উত্তল দর্পণের মুখ্য ফোকাস বিন্দু। সিমিলারলি যদি নিচের দিকের রেখাগুলোকে দেখো, একই রকমভাবে ওপরে আর নিচে সিমেট্রি হবে। সিমেট্রি মানে ওপরেও যা হবে নিচেও সেম একই রকম হবে। তাহলে এই যে এফ বিন্দুটা, এটা কিন্তু দর্পণের ভিতরে। তোমরা আগেরটাই দেখে থাকবে, আগেরটায় এটা এফ বিন্দুটা কি ছিল, দর্পণের বাইরে, তাই না? দর্পণের বাইরে একটা প্রকৃত বিন্দু যেখানে এসে আলো মিলছে। সেই জন্য এখানে এফটা কি, এটা হচ্ছে সদ অসৎ নিয়ে আমি পরে আলোচনা করবো প্রতিবিম্ব পড়ার সময়। সদ মানে হচ্ছে যেখানে তুমি পর্দা রেখে বস্তুটাকে মানে প্রতিবিম্বটাকে দেখতে পারো, পর্দার উপর ফেলতে পারো আর কি। তুমি যদি এখানে একটা পর্দা রাখো, সেই পর্দার উপর এসে আলোটা পড়বে, ঠিক আছে? ওই জন্য একে বলা হয় সদ। কিন্তু কি দেখো, এইটা হচ্ছে অসৎ। এটা অসৎ কেন? কারণ তুমি দর্পণের পিছনে পর্দা রাখতে পারবে না। ঠিক যেমন আমরা নিজেদের ছবি আয়নায় দেখি, আয়নায় যখন নিজেদেরকে দেখি, তাই না? আয়নায় যখন নিজেদেরকে দেখি তখন কি দেখি, আয়নায় আমরা নিজেদেরকে অসৎ প্রতিবিম্ব দেখি, ঠিক আছে? নিজেদেরকে অসৎ প্রতিবিম্ব আয়নায় দেখি, কারণ ওটা পর্দায় ফেলা যায় না, তাই না? ঠিক তাই এখানে যে এফটা আছে, এখানে তুমি পর্দা রাখলেও সেটা পড়বে না। ওই জন্য এখানে যে এফটা, এটা হচ্ছে অসৎ বিন্দু, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এর যদি ডেফিনেশন লেখো, ডেফিনেশন কি লিখবে যে প্রধান অক্ষে সমান্তর আলোকরশ্মি গুচ্ছ উত্তল দর্পণে প্রতিফলনের পরে প্রধান অক্ষের উপর অবস্থিত যে বিন্দু থেকে প্রতিসৃত হচ্ছে বলে মনে হয় সেটাই কি উত্তল দর্পণের মুখ্য ফোকাস বিন্দু। তাহলে এফ এখানে কি মুখ্য ফোকাস বিন্দু, আর পি এফ যেটা, সেটা হলো কি ফোকাস দৈর্ঘ্য, বা এটাকে তুমি কি বলতে পারো, স্মল এফ চিহ্ন দিয়ে লিখতে পারো। বোঝা গেল? নেক্সট আমরা প্রতিবিম্ব নিয়ে আলোচনা করব। গোলীয় দর্পণে কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটা জানার আগে আমাকে জানতে হবে যে আলোক রশ্মি, যেহেতু আমরা এটা জিওমেট্রিক্যাল অপটিক্স পড়ছি, আলোক রশ্মি যে পথ আর কি ফলো করে দর্পণের ক্ষেত্রে, সেই পথগুলো কি, মোটামুটি 3টে পয়েন্ট আছে। 3খানা পয়েন্ট আমরা দেখব ছবি আঁকার জন্য, যেটা প্রয়োজন, ঠিক আছে, প্রতিবিম্বের। তাহলে দেখো, গোলীয় দর্পণে আলোকের প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিবিম্বের চিত্র অঙ্কন করতে প্রয়োজনীয় আলোক রশ্মি, 3টে প্রয়োজনীয় আলোক রশ্মির কথা বলেছিলাম। যে 1 নম্বর হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি আসে তাহলে কি হবে। প্রথমে আমরা অবতল দর্পণে দেখব। অবতল দর্পণে যে আলোক রশ্মি আসছে, ধরো এটা এ, এটা বি পয়েন্টে এসে আলো পড়লো, তাহলে আফটার রিফ্লেকশন কি হবে, একটু আগেই মুখ্য ফোকাস নিয়ে আলোচনা করেছি। আফটার রিফ্লেকশন মুখ্য ফোকাস বিন্দু দিয়ে আলোটা রিফ্লেক্ট করবে। এটা এফ হলে এখানে আমি সি পয়েন্ট দিয়ে দিলাম, এটা সেন্টার, এটা হচ্ছে পি বিন্দু অর্থাৎ মেরু। তাহলে কি বললাম, ফার্স্ট রুল কি মনে রাখতে হবে, চিত্র আঁকতে গেলে প্রধান অক্ষের সমান্তরাল, এটা প্রধান অক্ষ দেখতেই পাচ্ছ, এক্স ওয়াই এটা প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রশ্মি আসে এ বি, সেটা আফটার রিফ্লেকশন কোন বিন্দুগামী হবে, ফোকাস বিন্দুগামী হবে অবতল দর্পণের ক্ষেত্রে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি ধরো এ বি এসে পড়লো, এ তো বাইরের দিকে রিফ্লেক্ট করবে, এদিকে রিফ্লেক্ট করবে ডি বরাবর। কিন্তু দেখে কি মনে হবে, মনে হবে এই রশ্মিটা যেন ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে।
কোন বিন্দু থেকে? ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আফটার রিফ্লেকশন উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হবে। এটাই হচ্ছে আমার ফার্স্ট কি বলবো প্রসেস, যেটা যার সমান্তরাল রশ্মিগুচ্ছ বা রশ্মিকে আমরা কীভাবে চিত্রাঙ্কন করতে পারি। সেকেন্ড প্রসেস কি, বা সেকেন্ড রশ্মিটা কোন দিক দিয়ে যাবে, এটার উল্টো। মনে রাখতে হবে যে জিওমেট্রিক্যাল অপটিক্সে আলোকে বোথ সাইডে আমরা চিন্তা করতে পারি। যদি আলো এ থেকে বি এর দিকে যায়, উল্টে এ থেকে বি এর দিকে গিয়ে রিফ্লেক্ট হয়ে কি ডি এর দিকে আসছে, উল্টো পথও একই রকমভাবে সত্য। অর্থাৎ ডি থেকে যদি আলো বেরোয়, বিতে গিয়ে রিফ্লেক্ট হয়ে কী হবে, এর দিকে যাবে। অর্থাৎ এটা তীরচিহ্নটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, এইভাবে দিই, তাহলে আলো এইভাবে যাবে। বোঝা গেল? ঠিক একই রকম হবে, ডি থেকে যদি আলো এসে এখানে এদিকে যায়, তাহলে আলো এইভাবে পড়বে। ওকে, সেকেন্ড যে বলছে আলোক রশ্মি যদি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়, অর্থাৎ এই যে দর্পণ, এই দর্পণের ধরো এটা প্রধান অক্ষ, এটা মুখ্য ফোকাস বিন্দু এফ, এটা সি। এখন আলো যদি মুখ্য ফোকাস বিন্দুগামী হয়, এইভাবে যায়, আফটার রিফ্লেকশন কী হবে, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরোবে। বোঝা গেল? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরোবে। এটা হচ্ছে সেকেন্ড প্রসেস চিত্র অঙ্কনের জন্য, রিফ্লেক্টেড। আচ্ছা, যদি এটা উত্তল হয়, উত্তলের ক্ষেত্রে কী হবে? উত্তলের ক্ষেত্রে সেমই হবে। এটা প্রধান অক্ষ, এটা একটা উত্তল দর্পণ, এটা পি, এটা ধরো এফ, এটা সি। এখন আলো যদি ফোকাস বিন্দুগামী হয়, অর্থাৎ এরকম হচ্ছে, এইভাবে আলো আসছে, যেটা ফোকাস বিন্দুগামী, অর্থাৎ ফোকাসে তো পৌঁছাবে না, কিন্তু ফোকাস বিন্দুগামী, তাহলে সেটা যখন আপনার রিফ্লেকশন কী হবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। এটা হচ্ছে সেকেন্ড মেথড চিত্রাঙ্কনের জন্য। থার্ড মেথড কি, আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী হলে কি হবে? দেখো, আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রগামী হয়, আমরা জানি যে বক্রতা কেন্দ্র কি, বক্রতা কেন্দ্র থেকে যে কোনো রেখায় তুমি টানো না কেন, সেটা দর্পণের ওপর কী হয়, অভিলম্ব হয়, তাই না? এটা আমি বলেছি প্রথমেই। তো এটা ধরো তোমার প্রধান অক্ষ, পি হচ্ছে মেরু, এটা একটা অবতল দর্পণ, তো এটা ধরে নাও সেন্টার সি, হ্যাঁ, সেন্টার সি। তো একটা রেখা আলোক রশ্মি যদি এইভাবে গিয়ে পড়ে দর্পণের ওপরে, এখানে আপতিত হয়, তাহলে আপতিত যেখানে হবে, এখানে তো একটা দর্পণ, এটা তাহলে এটা তো অভিলম্ব অ্যাকচুয়ালি। সি আমি যদি এটাকে বি দিই, তাহলে এটা তো অ্যাকচুয়ালি এই দর্পণের বি পয়েন্টটা তো অভিলম্ব, কারণ এটা সি আছে, সি পয়েন্ট। তাহলে সি থেকে যখন বিতে এসে আলো পড়ছে, আলো এভাবে পড়ছে, তাহলে আফটার রিফ্লেকশন একই পথে যাবে। অর্থাৎ আলো যদি এদিক থেকে আসে এইভাবে, আফটার রিফ্লেকশন কী হবে, এইভাবে বাইরের দিকে বেরিয়ে যাবে। তাহলে থার্ড পয়েন্ট যেটা মনে রাখতে হবে, আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রগামী হয়, তাহলে আফটার রিফ্লেকশন বক্রতা কেন্দ্রগামীই হবে, মানে একই পথে ফিরবে। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তলের ক্ষেত্রে কী হবে? উত্তলের ক্ষেত্রেও সিমিলার একই হবে। যদি তুমি একটা উত্তল দর্পণ নাও, এটা পি পয়েন্ট মেরু, এটা উত্তল দর্পণ, তো এটা ধরে নাও এর বক্রতা কেন্দ্র সি। তো আলো যদি এইভাবে আসে সি বরাবর যদি আলো আসে, এইভাবে এসে পড়ে আলো, তাহলে এটাও তো একটা দর্পণই, দর্পণের মানে দর্পণে কী বলবো, অভিলম্ব বরাবর। তাহলে সেই আফটার রিফ্লেকশনও কী হবে, একই পথ বরাবরই ফিরবে। ঠিক আছে, আলো তো সিতে পৌঁছাবে না, কারণ এটা উত্তল দর্পণের পিছনে থাকে, পিছনের দিকে, মানে যেদিকে আমরা প্রলেপ দিয়ে রাখি, তো সেদিকে তো আলো যায় না দর্পণের, সেই জন্য আলো ওই পথ বরাবরই ফিরবে। ঠিক যেমন অক্ষ, কিন্তু কি অক্ষ বরাবর আলো গেলে সেই ব্যাক করে অক্ষ বরাবরই, তাই না? এটাও তুমি ভাবতে পারো, কারণ অক্ষ বরাবরই তো সেন্টার থাকে, সেম এটাই। এই দিক দিয়ে যদি যায় আলো, তাহলে আসার সময় ফিরবে একই পথ বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। তাহলে আমরা তিনটে জিনিস মনে রাখবো।
কি কি? একটা হচ্ছে আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী, একটা আলোক রশ্মি মুখ্য ফোকাস বিন্দুগামী, আর একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি। প্রধান অক্ষের সমান্তরাল হলে আলোক রশ্মি কী হবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। আচ্ছা, এটার উল্টো হবে কি? ফোকাস বিন্দু দিয়ে গেলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হবে। এখানে প্রধান অক্ষ কি? এই যে এক্স ওয়াই প্রধান অক্ষ, এর সমান্তরাল হবে এক্স ওয়াই। আর 3 নম্বর পয়েন্ট কি? যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্রগামী হয় তাহলে সে বক্রতা কেন্দ্র দিয়েই ফিরবে। ঠিক আছে? উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কি? ধরো এই একটা অবতল দর্পণের প্রধান অক্ষ, পি হচ্ছে মেরু। এখন আলোক রশ্মি যদি অবতল দর্পণের মেরুর খুব নিকটবর্তী এসে পড়ে, কীরকম? যদি আলোক রশ্মি এটা এই অবতল দর্পণটাকে আমি যদি অনেক বড় ধরে নিই, M1 M2, ধরে নাও M1 M2 হচ্ছে তোমার 3 সেমি, ঠিক আছে? 3 সেমি। তাহলে এখন আলো যদি এই প্রধান অক্ষের উপর এসে পড়ে, এই প্রধান অক্ষের খুব সমান্তরাল হয়ে খুব কাছাকাছি এসে পড়ে, এরকম হয়। বা আলোক রশ্মি ধরো খুবই কম অ্যাঙ্গেলে এসে যদি পড়ে, খুবই কম অ্যাঙ্গেলে প্রধান অক্ষের সঙ্গে, খুবই কম অ্যাঙ্গেলে এসে যদি আলোক রশ্মি পড়ে, সাপোজ 0.5 ডিগ্রি 0.5 ডিগ্রি বা 0.25 ডিগ্রি এরকম অ্যাঙ্গেল এসে যদি পড়ে, তাহলে এই যে রশ্মিগুলোকে এদেরকে বলা হয় কি? উপাক্ষীয় রশ্মি। কি রশ্মি? উপাক্ষীয় রশ্মি। আর যদি অনেক দূরে আলো এসে পড়ে, অনেক দূরে এরকম একদম উন্মেষের শেষ প্রান্তের দিকে, তাহলে এদেরকে বলে পরাক্ষীয় রশ্মি। পরাক্ষীয় রশ্মি। এখন দেখো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে উপাক্ষীয় রশ্মি, কারণ আমরা যতগুলো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বের করব সেগুলো সবই কি উপাক্ষীয় রশ্মিকে ধরেই করব। ঠিক আছে? ওই জন্য এই উপাক্ষীয় রশ্মির ধারণাটা থাকা দরকার। একই রকমভাবে তুমি যদি উত্তল দর্পণের ক্ষেত্রে ধরো, সেমই হবে। এটা তো প্রধান অক্ষ, ই হচ্ছে মেরু। তো উপাক্ষীয় রশ্মি মানে কি? একদম মেরুর কাছে এসে পড়বে। মানে M1 M2 3 সেমি হলে 1 মিলিমিটার দৈর্ঘ্যের মধ্যে বা 5 মিলিমিটার দৈর্ঘ্যের মধ্যে এসে যেটা পড়বে সেগুলোকে কি বলবো? উপাক্ষীয় রশ্মি। আর যেগুলো দূরে এসে পড়বে তাদেরকে বলবো কি? পরাক্ষীয় রশ্মি। বোঝা গেল? এটাই হলো উপাক্ষীয় রশ্মি। ওকে, গোলীয় দর্পণে এটাই ছিল বেসিক থিওরি। তো এবার আসবে কি? বিভিন্ন রকমের কোশ্চেন। ঠিক আছে? যেমন R=2F কীভাবে হয় সেটা প্রমাণ করো, বা বিভিন্ন পজিশানে বস্তু রাখবো, সেখানে তার পরিবর্তে তার প্রতিবিম্ব কেমন হবে, উল্টো হবে না সোজাই থাকবে, সৎ হবে না অসৎ হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট টপিক আমাদের এটাই হবে।